বাংলা বিষয়ে যারা এসএসসির ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য প্রাচীন ও মধ্যযুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু দেখে যাওয়ার জন্য অনুরোধ করব। আমরা জানি বাংলা ভাষার জন্ম আনুমানিক 900 খ্রিস্টাব্দে অভিমত ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের, এবং বাংলা সাহিত্যের সৃষ্টিও আনুমানিক 900 খ্রিস্টাব্দে। প্রাচীন নিদর্শন চর্যাপদ, যা চর্যাগীতি কোষ নামে পরিচিত। এই চর্যাপদ লিখিত হওয়ার আগেও বাংলা ও প্রাকৃত মিশ্রিত ভাষায় বেশ কিছু প্রকীর্ণ কবিতা আমরা পেয়েছিলাম। সেই কবিতার সংকলনগুলো একটু দেখে যাবেন, যেমন সদুক্তি কর্ণামৃত, কবীন্দ্র বচন সমুচ্চয়, প্রাকৃত পৈঙ্গল। এদের সংকলকের নাম এবং কোন সংকলনে কতগুলো কবিতা আছে এবং কতজন বাঙালি কবি আছেন সেটা একটু দেখে যাবেন। প্রাচীন বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদের প্রকৃত নাম চর্যাগীতি কোষ। চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থাগার থেকে। আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 1907 খ্রিস্টাব্দে গ্রন্থটি আবিষ্কার করেন। পরে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এটাকে চর্যাচর্য বিনিশ্চয় নামে প্রকাশ করেন। তবে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে যে গ্রন্থটি প্রকাশ হয়েছিল তার শিরোনাম ছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। মনে রাখবেন, এটি কিন্তু চর্যাপদের শিরোনাম নয়। এই গ্রন্থের মধ্যে 4টি স্বতন্ত্র গ্রন্থ ছিল। তার মধ্যে একটি চর্যাচর্য বিনিশ্চয়, অপরটি ডাকার্ণব, কৃষ্ণাচার্যের দোহা এবং সরহব্রজের দোহা। এই বিষয়গুলি নিয়ে তার শিরোনাম করা হয়েছিল 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। চর্যাপদ এই শিরোনামে প্রকাশিত হয়নি। চর্যাপদ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশ্চয় নামে প্রকাশিত হয়েছিল। তার সংকলন। এখানে মোট 46.5টি পদ পাওয়া যায় যখন পুঁথিটি আবিষ্কার করা হয়। পরবর্তীকালে প্রবোধচন্দ্র বাগচি যখন তিব্বতী অনুবাদ এবং সংস্কৃত টিকা আবিষ্কার করেন, যে টিকার নাম ছিল নির্মল গীরা এবং চর্যাগীতি কোষবৃত্তি নাম, এই গ্রন্থদ্বয়ের মাধ্যমে তিনি সিদ্ধান্ত করেন চর্যাপদে মোট 50টি পদ ছিল। চর্যাপদের গুরুত্বপূর্ণ পদ এবং কোন পদে কোন বিষয় উল্লেখ করা আছে সেগুলো একটু দেখে যাবেন। চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব কী সেটা একটু বোঝার চেষ্টা করবেন। জয়দেব বাঙালি, কিন্তু তার লেখা গীতগোবিন্দম কাব্য বাংলা ভাষায় লেখা নয়, সংস্কৃত ভাষায় লেখা। তবুও তাঁর এই কাব্য বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করা হয়। তাঁর কাব্যের প্রাথমিক গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেবেন। কাব্যটি 12টি স্বর্গে বিভক্ত এবং এখানে মোট 24টি গান আছে। কৃষ্ণ ও অপর একটি চরিত্র। এই 3টি চরিত্রের উক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে নাটকীয় ঢঙে কাব্যটি রচিত হয়েছে। আনুমানিক 1350 খ্রিস্টাব্দে মধ্যযুগের সূচনা আর 1760 মতান্তরে 1800 খ্রিস্টাব্দে মধ্যযুগের সমাপ্তি। এই মধ্যযুগে মূলত 2টি সাহিত্য সংরূপ লক্ষ্য করা যায়, একটি খণ্ডকাব্য, অপরটি আখ্যান কাব্য। বিষয়ের দিক থেকে মধ্যযুগের সাহিত্য বিচিত্র ধারায় বিকশিত হয়েছে, যেমন মঙ্গলকাব্য, ভারতীয় অনুবাদ সাহিত্য, বৈষ্ণব সাহিত্য ও জীবনী সাহিত্য, শাক্ত পদাবলী আর লৌকিক সাহিত্যের ধারা। বৈষ্ণব সাহিত্যে যেগুলো গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, আমরা সবাই জানি কবি জয়দেব বৈষ্ণব সাহিত্যের আদিগুরু। পাশাপাশি আপনারা দেখবেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বাসু ঘোষ, বলরাম দাস, এদের বিভিন্ন রসপর্যায়, অর্থাৎ কোন রসপর্যায়ে কে শ্রেষ্ঠ, গুরুত্ব দিয়ে দেখবেন বিদ্যাপতির সাহিত্য কীর্তি, অর্থাৎ তিনি যে বিচিত্র সাহিত্য রচনা করেছেন প্রত্যেকটি সাহিত্যের বিষয়বস্তু কী সেটা একটু দেখে রাখবেন। আমরা জানি
চৈতন্য জীবনী সাহিত্য বাংলায় লেখা হয়েছে মূলত 4টি। এই 4টি জীবনী সাহিত্য অর্থাৎ বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, জয়ানন্দ এবং লোচন দাসের চৈতন্য মঙ্গল এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থগুলির কোন গ্রন্থে কতগুলো অধ্যায় আছে, কতগুলো পরিচ্ছেদ আছে, এগুলো একটু দেখে নেবেন। আদিমধ্যযুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে কে আবিষ্কার করেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কত খ্রিস্টাব্দে কী নামে প্রকাশিত হয়, এই কাব্যের ভেতরে যে চিরকুট ছিল সেই চিরকুটে কী নাম পাওয়া যায়, এই কাব্যের মোট কতগুলো খণ্ড, এখানে মোট কতগুলো পদ আছে এবং প্রধান যে 3টি চরিত্র রাধা, কৃষ্ণ ও বড়াই, এই প্রাথমিক ধারণাগুলো একটু ভালো করে দেখে যাবে। মঙ্গল কাব্যের প্রধান 5টি ধারা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, শিবায়ন, ধর্মমঙ্গল এবং অন্নদামঙ্গল। এই ধারার উল্লেখযোগ্য কবি এবং তাদের কাব্যের প্রাথমিক তথ্যগুলো দেখে রাখবেন। যেমন মনসামঙ্গল কাব্যে বিজয়গুপ্ত, নারায়ণদেব, কেতকাদাস ক্ষেমানন্দ, তন্ত্রবিভূতি, এদের কাব্যের প্রাথমিক তথ্যগুলো দেখবেন। একইভাবে চণ্ডীমঙ্গল কাব্যে দ্বিজমাধব এবং মুকুন্দরামকে একটু গুরুত্ব দিয়ে দেখবেন। শিবায়ন কাব্যে রামেশ্বর ভট্টাচার্যের রচনা দেখবেন। ধর্মমঙ্গল কাব্যে রূপরাম এবং ঘনরাম চক্রবর্তীর কাব্যের বিস্তারিত তথ্য দেখে রাখবেন। প্রত্যেকটি কাব্যধারার প্রথম কবি এবং প্রধান কবিকে একটু দেখে রাখার চেষ্টা করবেন। মঙ্গল কাব্যের ও মধ্যযুগের শেষ উল্লেখযোগ্য কবি ভারতচন্দ্র, তার কাব্যের নাম অন্নদামঙ্গল কাব্য। এই কাব্যের 3টি খণ্ড আছে, খণ্ডগুলির নাম, এই কাব্যের রচনাকাল, কাব্যটি কোন রাজার পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছে, কার অনুরোধে কাব্যটি লিখেছেন, এই কাব্যের বিশেষত্ব কী এবং এই কাব্যে ব্যবহৃত বিভিন্ন প্রবাদ প্রবচন, সেগুলো একটু দেখে রাখবেন। এই কাব্য আসলে অবক্ষয়ের যে চিহ্নকে ধারণ করছে, সেই অবক্ষয়ের চিহ্ন কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে কাব্যের মধ্যে, পারলে একটু দেখে রাখবেন। ভারতীয় অনুবাদ সাহিত্য ভাগবত, রামায়ণ এবং মহাভারত। ভাগবতের অনুবাদক মালাধর বসু, তিনি ভাগবতের কোন কোন স্বর্গের অনুবাদ করছেন, তাঁর কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয় ছাড়া আর কি কি ছিল, এই কাব্যে সেই কালবাচক শ্লোকটি কি, চৈতন্যদেব কেন এই কাব্যকে আস্বাদন করেছেন, কেন এই কাব্যটি বৈষ্ণব সাহিত্যে ততটা সমাদৃত নয়, এগুলো দেখবেন। রামায়ণের বাংলা ভাষার আদি অনুবাদক কৃত্তিবাস ওঝা, তাঁর কাব্যের বিশেষত্ব, তাঁর কাব্যের জনপ্রিয়তার কারণ, তিনি কোন কোন আখ্যান যোগ করলেন এবং কোন কোন আখ্যানকে বাদ দিলেন, তার একটা প্রাথমিক ধারণা নিয়ে যাবেন। এবং মনে রাখবেন, বাংলা ভাষায় মহিলা কবি, প্রথম মহিলা কবি চন্দ্রাবতী, তিনিও কিন্তু রামায়ণের অনুবাদ করেছিলেন। কৃত্তিবাস ছাড়াও অনেকেই রামায়ণের বিভিন্ন পর্ব অনুবাদ করেছিলেন, সেই বিষয়গুলো একটু চোখ বুলিয়ে যেতে পারেন। মহাভারতের অনুবাদের ক্ষেত্রে সঞ্জয়, কবীন্দ্র পরমেশ্বর, শ্রীকর নন্দী এবং কাশিরাম দাস, এদের প্রত্যেকের কাব্যের নাম, কে কোন সময় কাব্য রচনা করছেন এবং কোন রাজার পৃষ্ঠপোষকতায় কাব্য লেখা হচ্ছে, অর্থাৎ অনুবাদ সাহিত্য কেন, সমগ্র মধ্যযুগের সাহিত্য কোন রাজসভা বা ধর্মসভাকে আশ্রয় করে কোন কাব্য রচিত হচ্ছে, সেই তথ্যগুলো একটু মাথায় রাখবেন। মধ্যযুগের শেষ পর্বের এক স্বতন্ত্র বাংলা সাহিত্য শাক্তপদাবলী। শাক্তপদাবলী আসলে ভাঙনের সাহিত্য। এই সাহিত্যের মধ্যে যেমন তৎকালীন জীবনের পরিচয় পাওয়া যায়, তেমনি ধর্মীয় ভাবটাও প্রকাশ পেয়েছে।
এই শাক্ত পদাবলীর 3টি রসপর্যায় আছে। সেই রসপর্যায়গুলো কি দেখবেন। এবং শাক্ত পদাবলী তো 5টি রস, বৈষ্ণব সাহিত্যেও 5টি রস। এই দুই সাহিত্যে যে 5টি রসের উল্লেখ আছে, সেই রসগুলো কি কি দেখে রাখবেন। পাশাপাশি কমলাকান্ত এবং রামপ্রসাদ এদের সাহিত্যের উল্লেখযোগ্য পদগুলো তার প্রথম চরণ অবশ্যই দেখে রাখবেন। মধ্যযুগের শেষ পর্বে বেশ কিছু লোকসাহিত্যের নিদর্শন আমরা পরবর্তীকালে সংগ্রহ করেছি। তার মধ্যে মূলত গীতিকা উল্লেখযোগ্য। এই গীতিকার 3টি ধারা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা এবং নাথ গীতিকা। এই গীতিকার যে 3টি ধারা, এই গীতিকা কে সংগ্রহ করেছেন, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, গীতিকার সংখ্যা কী, গীতিকার বৈশিষ্ট্য কী, এই গীতিকার কিভাবে হিন্দু এবং মুসলমান সম্প্রীতির বার্তা এনে দিচ্ছে, সেই দিকগুলো একটু দেখে রাখুন।